আজকের ভিডিওতে শুরুতেই এই এফজি টুই তো 25 বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এফজেড-এস ভার্সন 2 2300 কিলোমিটারের বাইক ফেরির। আচ্ছা যাই হোক, এই বাইকটা দেখে এরকম মনে করার দরকারই নাই যে এটা এফজেডের কোনো প্রমোশনাল পোস্ট বা কিছু। আসলে বাইকটা এটার সাথে এই কারণে হচ্ছে এটা নিয়ে বেরোইছি। আর আজকে হচ্ছে 150 সিসি বাইকের শুরু থেকে এই পর্যন্ত কি কি কাহিনী আমি দেখছি ওই ব্যাপারগুলো, এবং আমার বাইকিং লাইফের শুরু এবং আমার বাইকিং লাইফের শেষ হয়ে যাওয়া এবং ওইটা আবার নতুন করে ফিরে আসা, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এই লাইটটা নড়ে সব বাইকেরই, ফ্লেক্সিবল। এই হলো অবস্থা। তাহলে চলেন আমরা ইন্ট্রো দিয়ে ভিডিওতে যাই আজকে। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড আই ব্লগ। 150 সিসি বাইক বাংলাদেশে একটা স্বপ্ন ছিল, আমরা যখন ছোট তখন দেখছি। এখন 125-এ আমাদেরকে একবার আটকায় দেওয়া হয়েছিল। এরপরে আবার 2001-এ মেবি পালসার নামে একটা বাইক আসে, অনেকে বলে ওইটা 185 সিসি, বাট না, আসলে এরকমও না, হয়তো বা আবার হইতেও পারে, আমি জানি না। এখন এরকম কন্ট্রোভার্সি আরেকটা আছে, জিপিএক্স, যেটা 165, জিপিএক্স 165 থাইল্যান্ড, আসলে চায়না বানায় না ওই ইঞ্জিন। এখন আমাদের দেশে যেটা আসছে, অনেকে বলে যে ওইটা আসলে 200 সিসির ইঞ্জিন, বাট 165 দিয়ে আনা হয়েছে। ঠিক ওরকম পালসার 185 ছিল তো ইন্ডিয়ায়, তো আসলে 150 তখন ছিল না। এখন বাংলাদেশের জন্য বানাইছিল কিনা, মানে হু নোজ, আমি জানি না। এই অবস্থায় হলো এই জিনিসটা নিয়ে আর কি মানুষ সন্দেহ করতো। তো যাই হোক, ওটা তখন যারা চালাইতো, মানে 150 সিসির আমলে 185 সিসি চালানো মানে কিছু একটা চোরাই বাইক বাংলাদেশে ঢুকতো ওই টাইমে। তো ওইখান থেকে হোন্ডার একটা বাইক হর্নেট 160 সিসি, এই জন্য আবার ওইটা আসার আগে সিসি লিমিট একটু বাড়ানো হয় বাংলাদেশে। আসলে বিভিন্ন কোম্পানি লভিং করে বিভিন্ন নিজেদের এই হেলিকপ্টার, তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রয়োজনে এগুলা বাড়াইতে পারে। যেমন এখন 375 পর্যন্ত হয়েছে না, কারণ রয়্যাল এনফিল্ডের 350, বাজাজের 250, বিভিন্ন কোম্পানির 250 বাইক ঢুকছে, তো এটা হয়। তা আমার বাইকিং লাইফের শুরু হচ্ছে, আমি প্রথম যখন বাইক কিনি, লাইসেন্স কিছুই ছিল না তখন, এত কিছু লাগতো না, আমার সালটা অত মনেও নাই, মানে 2010-এর আগে, অবশ্যই 2010-এর আগে আমি যখন ফার্স্ট বাইক কিনি, আমরা পার্টনারশিপে একটা বাইক কিনি। পরবর্তীতে আমার পার্টনার বাইকটা রাখবে না, সে চাইনিজ এই বড় বাইক কিনবেও না, সে পালসার কিনবে, কালো একটা পালসার পাইছে স্পোকের চাকার, পরে ওইটা কিনবে। দেন ইয়ামাহা G5 লিভারও বাইকটা সে আমাকে হ্যান্ড ওভার করে, মানে ফুলফিল দিয়ে দেয়, তাকে আমি টাকা দিয়ে দিই, শেষ ঘটনা। ও বেশ মডিফাই করি। ওই বাইকের পর আমি আর কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, পালসার রেড কিনছিলাম স্পোকের চাকার, 1,05,000 বা এরকম না 95,000 কত দিয়ে যেন কিনছিলাম বাইকটা। অ্যান্ড ওইটা কিনে ওইটার পিস্টন রিপ্লেস করতে হয়, আমার পিস্টনের ঝামেলা ছিল, রিং পিস্টন পুরাটা চেঞ্জ করতে হয়, কত কি। তো এই সমস্ত ঘটনার পর আমি দেখলাম যে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক আমরা যাই কিনি না কেন, ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক আসলে পাওয়া কঠিন। আর পাওয়া গেলেও এই যে বর্তমান মার্কেটের মতোই, ধরেন একটা বাইকের দাম 1 লাখ, আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে হয়তো 10,000 টাকা কমে পাবেন, কিন্তু আপনি 1 লাখ টাকার বাইক যদি 60,000-এ কিনতে চান, তাহলে ওই বাইকের কন্ডিশন ভালো থাকবে না, যেটা এখনকার মার্কেটেও। আপনি একটা 3 লাখ টাকার বাইক যদি 2,80,000 বা 2.5 লাখের উপরে দিয়ে কেনেন, মোটামুটি ভালো পাওয়া যায়। কিন্তু 3 লাখ টাকার বাইক যদি 2 লাখের নিচের টাকা দিয়ে কিনতে যান, তাহলে আপনি ভালো বাইক পাবেন না, এটাই স্বাভাবিক। এটা তখনও ছিল, এখনও আছে, সারা জীবন এমনই থাকবে, কারণ ভালো জিনিসের দাম কেউ কম দামে ছাড়বে না, যতই বিপদে পড়ুক। দেখা গেছে সে যদি সার্কুলার দেয়, একজনের জায়গায় আরেকজন এসে নিয়ে যাবে, এমন না যে সে বিপদে পড়ছে বলে তার বাইকটা খুব কম দামে বিক্রি করতে হবে। আর এখন সেকেন্ড হ্যান্ড শোরুমগুলো থাকাতে আপনি আপনার বাইকটা নিয়ে বের হবেন, বের হয়ে দেখা যাবে যে কোনো এক দিক থেকে রওনা হবেন, 4-5টা শোরুমে দেখাবেন, যে আপনাকে বেস্ট রেট দিবে, দেন তার কাছে বিক্রি করে দেবেন। এই হলো ব্যাপার। তো চলেন আমরা আসি হচ্ছে এবার আমার নতুন বাইক কেনার কাহিনীতে। আমার ফার্স্ট নতুন বাইক হচ্ছে হিরোর সাথে হোন্ডার কোলাবোরেশনে যখন হাঙ্ক বাইকটা প্রথম আসে, ব্ল্যাক কালার, একটা কালারে আসছিল, অ্যান্ড সাথে সিভিজি আসছিল। সিভিজিটা আমার পছন্দের ছিল না, ওটার ডিজাইনটা আমার পছন্দের ছিল না, এই কারণে আমি হাঙ্কটা কিনি, অ্যান্ড এই হাঙ্কটা নিয়ে আমি প্রচুর ঘুরি। আমি সেই আমলে উইদাউট লাইসেন্স না, তখন আমার লাইসেন্স ছিল, নারায়ণগঞ্জ থেকে একটা ডুপ্লিকেট লাইসেন্স করাইছিলাম, কার্ডই ছিল, অ্যান্ড ওটা দিয়ে 10 বছর আমি বাইক চালাইছি। 10 বছর বাইক চালানোর পর গাড়িও চালাইছি, কত পুলিশ ধরছে, ছেড়ে দিচ্ছে। অ্যান্ড বাইক গাড়ি চালানোর পরে এক সময় গিয়ে আমি যখন রিনিউ করব, তখন জানতে পারলাম যে ওই লাইসেন্স নকল। যাই হোক, তারপরে 2017-তে এসে লাইসেন্স আবার করি, নাকি না কততে করি জানো, হ্যাঁ 17তেই লাইসেন্স আবার করি। অ্যান্ড দেন আমি যখন আমার প্রথম লাইসেন্স করছিলাম, তখন আমি মানে আমার বয়স টয়সও হয় নাই, বাট লাইসেন্স আমি করছিলাম বয়স টয়স বাড়ায়া। পুলিশ ধরলে জিজ্ঞেস করতো আপনার বয়স এত। তো যাই হোক,
17 সালে এসে আমি মেইনলি লাইসেন্স করি, মানে অরিজিনাল লাইসেন্স, যেটা হচ্ছে এখনও চলতেছে, 27-এ শেষ হবে আর আবার রিনিউ করতে হবে। আর এটা আমি নিজে পরীক্ষা দিয়ে করছি, তো এইটা ডুপ্লিকেট হওয়ার চান্স কোনোভাবেই নাই। গেল কি থেকে লাইসেন্সে আসলাম। আচ্ছা হ্যাঁ, নতুন বাইক হাঙ্ক কিনলাম, অ্যান্ড হাঙ্ক এটা আমি চালা খুলনা গেলাম, কক্সবাজার গেলাম, মানে বাংলাদেশের অনেক জায়গা ঘুরছি ওই টাইমে আমি। তো চাইলে আমি আমাকে লিজেন্ড দাবি করতেই পারি, যেহেতু এত আগে 2010-এর আগে আমি এত জায়গা ঘুরে ফেলছি। তো 2009-এ এসে কী হইলো, 9-এ একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট বলতে একটা গাড়ি আইসা আমার বাইকের সাইড থেকে আইসা নিচ থেকে বাইকটা নিয়ে চলে গেল। উপরে থেকে আমি দেখি আমি কই দাঁড়াই আছি। একবার ভাবছিলাম মারা গেছি, এই জন্য দাঁড়ায় আছি, পরে দেখি না মারা যায় নাই, আমি আসলেই দাঁড়ায় আছি। অ্যান্ড বাম পায়ের কানি আঙ্গুলে একটু ব্যথাও করতেছে, তখন বুঝছি যে না, মারা যায় নাই। এ ভাই কই আহেন, কোলে উঠবেন। এই অবস্থায় ওই বাইকটা থানায় নিয়ে যায়, থানা থেকে পরে নিজের বাইক নিজে আরেক চাবি দিয়ে গিয়ে চুরি করে আনতে হয়, অনেক কাহিনী, ওগুলো আরেকদিন বলছিলাম এর আগে কোনো একটা ভিডিওতে। অ্যান্ড দেন সেই বাইকটাও আমি পুরানো একটা রবি ভাইয়ের গ্যারেজ না দোকান ছিল রামপুরা, আমি কখনো ওইভাবে চিনতাম না, আমার এক পরিচিত লোকের মাধ্যমে রবি ভাই এসে আমার বাসা থেকে বাইকটা নিয়ে যায়। এই যে বাইক বিদায় দিলাম 2009-এ, আর বাইক চালাই নাই ভাই। 2018-র লাস্টে এসে আমার যখন পায়ে সার্জারি হয়, দেন আমার টিমমেট একটা বাইক সেল করে, জিক্সার যে নীলটা, ওটার অনেকে মনোটোন বলে, ওটা ডুয়েল টোন ছিল অ্যান্ড ডুয়েল ডিস্কের ছিল। তো ওই বাইকটা আমি কিনে নিই, ও 3,500+ কিলোতে আমার কাছে বিক্রি করে। অ্যান্ড বাইকটা আমি কিনে নেওয়ার পরে যেটা হয়, ওই বাইকটা আমি চালাইতে পারি না, কারণ আমার পা, আমি হাঁটতেই পারি না ভাই ঠিক মতো। এরপরে আমি টুকটাক করে হাঁটি, বাইকে বসে থাকি, বাইকটা মাঝে মধ্যে ধুই, ঘরে আমি সাজাই রাখতাম, আমার বেশ কিছু ছবিও আছে, তো সাজায় রাখতাম বাইকটা, আমি শোপিস হিসেবেই কিনছিলাম। এরপরে আস্তে আস্তে বাইকটা আমি চালানো শুরু করি ঘরের মধ্যে, একটু এক রুম থেকে আরেক রুম। দেন এটা করতে করতে আমি কনফিডেন্ট চলে আসে, করোনা শুরু হয়। করোনাতে আমি পুরাপুরি মানে ঠিক করি যে এবার আমি ভ্লগিং করব, কারণ করোনায় আমি বসে প্রচুর ভ্লগ দেখছি, তো দেখছি যে কাজটা সোজা, যেহেতু আমি ফটো ভিডিও নিয়েই আগে কাজ করছি। অ্যান্ড ওইখান থেকে ধীরে ধীরে হচ্ছে আজকের এই MSI ভ্লগস। অ্যান্ড এবার আসি কী বাইক আমি আমার লাইফে চালাইছি, এটার একদম সঠিক সিরিয়াল আমার কাছেও নাই। ফার্স্ট অফ অল ওই জিক্সারটা নিয়ে আমি চালানো শুরু করি 2018-19 থেকে। অ্যান্ড তারপরে 20-এ বা 19-এর লাস্টে হয়তো আমি R15 ভার্সন 3, যেটা থাই এডিশন, ওইটা একটা মডেলই আসতো ওই সময়, ওই 18-র মডেলটা যেটা, ওইটা চালানো শুরু করি। এই দুইটা বাইকে আমার ছিল। অ্যান্ড ওইখান থেকে আমি 4V কিনতে চাই, সঞ্চয় ভাই আমাকে অনেক না করে যে 4V ছাপরি বাইক, আপনি এটা চালাইতে হলে নিচে একটা গেঞ্জি পরবেন, উপরে শার্টের বাটন খোলা, এই সেই হাবিজাবি অনেক উল্টাপাল্টা কথা বলে। বাট 4V আমার জন্য একটা আশীর্বাদ, আমার চ্যানেলে 4V লাইক করে এরকম লোক অনেক আছে। এবং আমি এটাই ভাবছিলাম যে 4V একটা ভালো বাইক, কিন্তু এটাকে ছাপরি বাইক বানায় ফেলছে, যেটা পরবর্তীতে জিক্সার মনোটোনকেও এখন বানাইছে এবং পালসারের কিছু মডেলকেও বানাইছে। ছাত্রীদের ব্যাপার হচ্ছে অল্প দামে যেটা পাবে সেটা নিয়েই মাথা ঘামাবে, কারণ একসময় 4V কম দামি বাইক ছিল, ওইটা নিয়ে করছে। পরবর্তীতে 4V যখন দাম বাড়ে দেখছে মনোটোনটাই সবচেয়ে কম দাম, ওইটা নিয়ে করছে। পরে মনোটোন 4V সব কিছুর যখন দাম বেড়ে গেল, তখন গিয়ে আগের পালসারগুলো কালেক্ট করে এগুলাকে আবার মডিফাই করে রিবিল্ড করতেছে। তা আসলে কম দামে কিনে একটু স্বাদ পূরণ করা, এটার যদি ছাপরামি বলা হয় তাহলে হ্যাঁ, তারা ছাপরি। বাট আমি তাদেরকে খারাপ চোখে দেখি না। তাদের একটা জিনিসই আমি খারাপ চোখে দেখি, সেটা হলো তারা অতিরিক্ত আওয়াজে মানুষের ডিস্টারবেশন তৈরি করতেছে। এছাড়া তাদের কোনো কিছু আমি খারাপ দেখি না। গেল এখন ওই সময় তারপর কি বাইক কিনলাম, 4Vর পর থেকে শুরু করে CBR, R15-এর ভার্সন M4 যা আছে, মোটামুটি 150cc সেগমেন্টের যত বাইক আছে ভাই, সব কিনে টিনে একাকার। এক নাগারে 8টা বাইক ছিল আমার রুমে, 2টা রুম, আমার বাসার 2টা রুম, আমি শুধু বাইক রাখতাম এক সময়। মানে আমার একটা ব্যাপার কি জানেন, আমি কোনো জিনিস যদি আমার পছন্দ হয়, আমি ওগুলো একটু বেশি করে রাখার ট্রাই করি। ক্যামেরা, আমি যখন ক্যামেরা নিয়ে কাজ করছি, 2টা ক্যামেরা এবং 7-8টা লেন্স আমার থাকতো, 9টা লেন্স ছিল আমার একবার হায়েস্ট। অ্যান্ড এরকম যে কোনো জিনিস, ফোন আগে 2-3টা ইউজ করতাম, বাট পরে দেখলাম যে আসলে ফোন একটাই ভালো। অ্যান্ড লাস্ট অনেক বছর ধরে আমার একটা ফোন অ্যান্ড একটাই নাম্বার। আমার নাম্বার একটাই ভাই, আমি নাম্বার চেঞ্জ করি না, কারণ বাটপারি করি না তো ভাই, নাম্বার চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। তো এইভাবে কালের প্রবর্তনে আল্লাহ একটা জিনিস করে জানেন, আল্লাহর কাছে আপনি যদি খাস দিলে কোনো কিছু চান, তাহলে সেই জিনিসটা আল্লাহ আপনাকে মিলা দিবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড এখন আমি বাইক যদি নাও কিনি, আমার একটা এমন অবস্থা হয়েছে, আমি এখন আজকে FZ চালাইতেছি না, তো এখন যদি বাইক নাও কিনি, দেখা যাবে যে বাইকের অভাব হচ্ছে না, আল্লাহ ওই অবস্থানটা করে দিছে আলহামদুলিল্লাহ।
কারণ আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আমি অনেক বাইক চালাবো তো সেই নেক্সট আমার আরেকটা চাওয়া আছে ইনশাআল্লাহ আল্লাহ ওটা পূরণ করবে আর যখন পূরণ করবে তখনই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিও রেফারেন্স টেনে যে কোনো একদিন বলছিলাম যে আমার আরেকটা চাওয়া সামনে আছে চাওয়া তো আরও অনেক আছে লাইফের একটা চাওয়া আছে লাইফে একজনকে চাওয়ার আছে অ্যান্ড আরেকটা জিনিস চাওয়ার আছে হচ্ছে এই প্রফেশনাল লাইফে তো দেখি এই দুইটা যদি পেয়ে যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে এই দুইটা জিনিস আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ আমাকে মিলাই দিছে বা কিছু একটা এই হলো অবস্থা এইভাবে আপনাদের সেই ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার এডিটর অ্যান্ড তার আগে অন্য প্রফেশনে ছিলাম এই ছেলেটা আজকে হচ্ছে আপনাদের MSI Vlogs আপনারা তাকে ভালোবাসা দিচ্ছেন আপনারা তাকে সাপোর্ট দিচ্ছেন এই জন্য তার এখন গাড়ি বা বাইক কিনতে কখনো পেছন দিকে চিন্তা করতে হয় না কোনো কিছু শুধুমাত্র আপনাদের সাপোর্টে কারণ আপনারা যদি না থাকতেন ভাই এই রাস্তা আমার জন্য অনেক কঠিন হইতো এত দূর আসা হয়তো পসিবলই হইতো না শুধুমাত্র যারা চ্যানেলে আছেন ভিডিও দেখতেছেন এই যে লাইক দিচ্ছেন কমেন্ট করতেছেন এই ছোট্ট আপনাদের মানে কন্ট্রিবিউশনের জন্যই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি তো যাই হোক এখন আমি জিমের দিকে ঢুকবো একটু এই বাইকটা রেখে দিব বাইক ফ্রি থেকে নিয়েছিলাম একটু চালানোর জন্য একটু এক্সারসাইজ করি এটাও জরুরি অ্যান্ড সামনের ভিডিওতে আবার কথা হবে আজকে অনেক কথা হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিবেন প্লিজ অ্যান্ড চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন কমেন্ট করে জানাবেন যে কোনো ব্যাপারে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ ভাই জ্যামে আর ভালো লাগে না 60 ফিটটা যাওয়ার সময় তো ভালোই দেখছিলাম আসার সময় পুরা জ্যামস হয়ে গেল জ্যামস চিল ব্রো Check the mic and make sure it sound right, boys.